আচ্ছা, সো যদি প্রজেক্ট বেসিক্স নিয়ে কথা বলি, সো অলরেডি আপনারা আহ, যে প্রজেক্ট আইডিয়াগুলো হচ্ছে মানে ফিচার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো লিস্ট ডাউন করে দিয়ে দিছেন। সো ওগুলা রিভিউ করে আমরা যে নেক্সট উইক আমাদের যে অফলাইন ল্যাবটা হবে, তখন আমরা হচ্ছে সেগুলো রিভিউ করে আপনাদের সাথে আলোচনা করে হয়তোবা কোনো ফিচার্সগুলো চেঞ্জ করতে বলবো, অর মানে যেটা করতে বলি নেক্সট ল্যাবে ওটা করা হবে। সো এখন প্রজেক্ট বেসিকে আসলে আপনারা 370 করে আসছেন সবাই, অ্যান্ড অনেকেই হয়তো 470 করে আসছেন। সো যখন আমরা একটা প্রজেক্ট বানাতে চাই, তার কিছু আসলে কোর কম্পোনেন্ট আছে। হ্যাঁ, সো কোর কম্পোনেন্টসের মধ্যেও যদি আমি ফার্স্টলি যেটা দেখি যে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এখন হোয়াট ইজ ফ্রন্ট এন্ড? ফ্রন্ট এন্ডটা আসলে হচ্ছে যে এই যে আমরা লাইক এটা একটা গুগল স্লাইডসের একটা ইউআই, মানে ইউজার ইন্টারফেস। হ্যাঁ, সো এটার হচ্ছে ফ্রন্ট এন্ড এলিমেন্টসের মধ্যে আসলে কি থাকে, যে লাইক এইখানে এই যে স্লাইডসের কালার আইকনটা এখানে থাকবে। হ্যাঁ, দেন এই যে পিপিটিএক্স লেখাটা এটা হচ্ছে ইয়েলো। দেন আরও অনেক কিছু আছে, লাইক এই যে এখানে আমাদের পুরো ফ্রেমটার সাইজ কতটুকু হবে, অ্যান্ড সো অন, অনেক কিছুই আছে। অ্যান্ড বেসিক্যালি এগুলো আমরা হচ্ছে HTML CSS এগুলো দিয়ে আসলে লিখি, বাট মোস্ট অফ দ্য লাইক ফ্রেমওয়ার্কসে আমরা আসলে লাইক যদি রিয়াক্টে নিয়ে কথা বলি, সো রিয়াক্টে আমরা হচ্ছে JSX ইউজ করি। সো JSXটাও আসলে লাইক HTML এর উপর বেস করেই বানানো হয়। সো কেউ যদি রিয়াক্টে অলরেডি কাজ করে থাকেন, তাই দেখবেন যে আসলে ওইটা HTML এর মতোই রিয়াক্টের যে ফ্রন্ট এন্ডটা যে লেখা হয় যে ল্যাঙ্গুয়েজে। সো দেন আসে ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড টিপিক্যালি আসলে যে আমাদের ব্যাকে যে লজিকগুলো থাকে, লাইক ডেটাবেজের লজিক, অথবা যে হচ্ছে যে আমি হয়তো বা এই যে শেয়ার বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের এনিওয়ান উইথ দিস লিঙ্ক ভিউয়ার। হ্যাঁ, সো এই যেমন এটা চেঞ্জ করে যদি এডিটর দিয়ে আপনারা এডিট করতে পারবেন। সো এই যে ব্যাক এন্ডে যে লজিকগুলো আছে, এই লজিকগুলো আসলে মানে হ্যান্ডেল করা হয় মেনলি ব্যাক এন্ডে। সো সো এটাই হচ্ছে আর কি ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডের একটু যদি হাই লেভেল ধারণা দিই। দেন ডেটাবেজ, এটাও জানেন সবাই যে ডেটাবেজ আসলে আমরা ডেটা স্টোর করে রাখি, অ্যান্ড ডেটাবেজের আসলে টিপিক্যালি দুইটা পার্ট আছে, বা মানে দুইটা পার্ট বলতে দুই টাইপ আছে। একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ, আর একটা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেজ বা ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেজ। তো আপনারা 370-তে সবাই রিলেশনাল ডেটাবেজে কাজ করে আসছেন। এখন রিলেশনাল ডেটাবেসগুলো আসলে কীরকম, গুলো হচ্ছে টেবুলার স্ট্রাকচারের মতো কাজ করে, লাইক টেবিলের মতো থাকে। সো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো একটা রিলেশন থাকে, বা একটা কলামের সাথে আরেকটা কলামের কোনো রিলেশন থাকে। হ্যাঁ, অ্যান্ড অবজেক্ট বেসড ডাটাবেস যেমন মঙ্গোডিবি, এগুলোতে আসলে প্রত্যেকটা রো বা প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে একটা অবজেক্ট আকারে থাকে। সো লাইক আসলে জিনিসগুলো এইভাবে থাকে। যদি রিলেশনাল ডেটাবেসে আসলে এরকম লাইক এখানে যদি তিনটা বা চারটা এরকম লাইক তিনটা রো, এটা হচ্ছে লাইক টেবিলের হেডারগুলা। সো এটা হয়তো বা ইউআইডি, এটা হচ্ছে নেম ধরলাম, এটা সামথিং, এটা সামথিং। সো এখানে দুইটা রো থাকবে, তো দুইটা বা যতগুলোই রো রাখি। সো এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেসটা এরকম টেবুলার স্ট্রাকচারে থাকে। হোয়ার নন রিলেশনাল ডেটাবেস বা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসটা আসলে একটা অবজেক্ট আকারে থাকে জিনিসগুলো, লাইক এরকম অবজেক্ট থাকে। সো হতে পারে ইউআইডি সামথিং একটা ভ্যালু, দেন কমা দিয়ে হচ্ছে নেম থাকে, এখানে কোন একটা ভ্যালু, দেন কমা দিয়ে সামথিং কিছু একটা টেস্ট। সো সেটার একটা ভ্যালু থাকে। সো এটা হলো একটা অবজেক্ট, দেন সিমিলারলি আর একটা অবজেক্ট থাকবে। সো এইভাবে আসলে নন রিলেশনাল ডেটাবেসটা থাকে। সো এতটুকু কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? No, sir. ওকে, সো দেন আমাদের ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্ক হচ্ছে আসলে যে লাইক আপনারা 370-তে যে পিএইচপি দিয়ে কোডগুলো করছেন, সো ওখানে আসলে দেখবেন যে লাইক কোডের কোনো স্ট্রাকচার মেনটেন করা হয় নাই। আপনারা ফ্রন্ট এন্ডে সিএসএস, সরি, ফ্রন্ট এন্ডেই লজিক লিখতেছেন, দেন বা অনেক হচ্ছে ফাংশনালিটিস আপনাদের একদম স্ক্র্যাচ থেকে লাইক লিখতে হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড ওয়্যার দ্য ফ্রেমওয়ার্ক
মানে ও হচ্ছে প্রি বিল্ড কিছু ফাংশন দিয়ে দেয়। সো যদি আপনি রিয়েক্টের কথা চিন্তা করেন, যেহেতু আমি যে আপনাদের শিটটা চেক করে দেখলাম যে অনেকেই হচ্ছে মার্নে কাজ করবেন ম্যাক্সিমামই, সো এই জন্য একটু রিয়্যাক্ট স্পেসিফিক কথাবার্তা বলতেছি। সো সো ওখানে দেখবেন যে রিয়্যাক্ট হচ্ছে একটা ফ্রন্ট এন্ড আর কি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, এটা নিয়ে আবার একটা ডিবেট আছে এটা কি ফ্রেমওয়ার্ক নাকি লাইব্রেরি। সো হোয়াট এভার আমরা ধরি ফ্রেমওয়ার্কই রিয়্যাক্ট, মানে মার্ন হচ্ছে একটা টেক স্ট্যাক বা ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে রিয়্যাক্ট হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ড যে আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি সেটা। এখন রিয়্যাক্টে দেখবেন যে লাইক রিয়্যাক্টের ওয়ান অফ দ্য মেইন ফান্ডামেন্টাল হচ্ছে রিয়্যাক্টের পেজে আসলে লোড করা লাগে না। লাইক এখানে যেমন এটা আই গেস অ্যাঙ্গুলার দিয়ে বানানো, বা আপনি মনে করেন কোনো একটা ডেটা এখানে আপডেট হইলো, তো এই যে এখানে হয়তো ডেটা আপডেট হইলে আপনারা কিন্তু রিয়েল টাইমেই সেটা দেখতে পারেন। আমি যদি এই লিঙ্কটা যদি ওপেন করে রাখেন কেউ, তো এখানে মনে করেন আমি যদি সামথিং এই টাইপ করি, এটা কিন্তু রিয়েল টাইমে আপনারা দেখতে পারবেন, আপনাদের কিন্তু এই পেজটা আবার রিলোড করা লাগবে না। হ্যাঁ, পেজটা রিলোড করে এই যে কি বলবো যে চেঞ্জেসটা আসলো সেটা দেখা লাগবে না। সো রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার যে এগুলো হচ্ছে আর কি আমাদের ইউআই ফ্রেমওয়ার্ক, যেখানে হচ্ছে আসলে এই যে রিলোডিংয়ের কাজটা করা লাগে না। সো এই যে এই জিনিসটা যদি আপনার র এইচটিএমএল দিয়ে করতে হতো, তাহলে হচ্ছে আপনার অনেক মানে হাজার হাজার মিলিয়নস অফ লাইনস অফ কোড লেখা লাগতো। হোয়ার দ্য ফ্রেমওয়ার্ক মানে রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে নিজেরাই এইটা হচ্ছে করে লাইক ইমপ্লিমেন্ট করে রাখছে, মানে কোর অফ দ্য ইটস মানে কোর অফ ইটস ইমপ্লিমেন্টেশনে ওরা হচ্ছে কোডগুলো লিখে রাখছে। সো আপনি জাস্ট রিয়্যাক্টের নেসেসারি যে ইনস্টলেশনগুলো করে জাস্ট ইউজ করতে পারতেছেন। সো এই ধরনের আসলে স্পেসিফিকলি কিছু হচ্ছে বিল্ট ইন ফাংশন হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কসগুলোতে। সো এখানে দেখবেন আচ্ছা, সো দেখবেন যেখানে ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক নিয়ে কথাবার্তা বলছে। সো স্প্রিং বুট এগুলো দেখে নিন। সো স্প্রিং বুট হচ্ছে জাভার একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, সি শার্পে হচ্ছে এএসপি ডট নেট কোর। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি আসলে এক্সপ্রেস নিয়ে কাজ করব। হুম, লাইক মার্নে যেহেতু কাজ করতেছেন, বাট এই যে এখানে আরও যেগুলো আছে যে স্প্রিং বুটও খুবই পপুলার, মানে যদি জব মার্কেটের কথা বলেন, সো এই যে এটার হচ্ছে জব মার্কেট সবচেয়ে হাই এখনও। সো আপনারা মনে করেন বাংলাদেশের যদি পার্সপেক্টিভে চিন্তা করেন, যদি আর কি সে কেউ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ারিং এই সাইডে যেতে চান, তো আমাদের ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো আছে, সো এরা হচ্ছে আসলে থার্ড পার্টি কাজ করে থাকে, মানে হচ্ছে লাইক সো গুগলের কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করা লাগবে, সো এটা আসলে হয়তো বা যদি গুগল ইন হাউস করতে চায়, মানে গুগলদের নিজেদেরই আমি বলতেছি, গুগল যদি এগুলো করে না, তো আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, গুগল যদি নিজেদের ইন হাউসে ওটা ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে করতে চায়, তাহলে হয়তো অনেক বেশি খরচ পড়বে। সো ওয়ার হচ্ছে বাংলাদেশি কোনো একটা ইঞ্জিনিয়ার বা ফার্ম দিয়ে করালে ওদের কম টাকা খরচ হয়। সো ওরা কী করে, ও কাজগুলো আসলে দিয়ে দেয় এই বাংলাদেশি ফার্মগুলোকে। অ্যান্ড মোস্ট গুগল কথা বাদ দিয়ে মোস্ট অফ দ্য আসলে ইউএস বেসড কোম্পানিগুলো হচ্ছে এই যে এই জিনিসটা ইউজ করে। সো এএসপি ডট নেট কোর এটা ইউজ করে, কারণ হচ্ছে এটা ইউজ করার কারণ হচ্ছে লাইক এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, অ্যান্ড ইউএসএ প্রিভিয়াসলি হচ্ছে লাইক সবাই মাইক্রোসফটের প্রোডাক্টই ইউজ করতো। দ্যাটস ওয়াই মানে মোস্ট অফ দ্য আসলে টেক মানে পুরান টেক যেগুলো আছে জায়ান্টসরা হচ্ছে এই যে সি শার্প ইউজ করে, অ্যান্ড ইটস অলসো ফাস্ট, অ্যান্ড কেউ হচ্ছে আর কি তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে চায় না। সো এই এএসপি ডট নেট কোর বা সি শার্পের আসলে ভালোই ডিমান্ড আছে, অ্যান্ড বাংলাদেশে বেশি ডিমান্ড হচ্ছে এই যে লারাভেল এইটা। এখন আস্তে আস্তে আসলে মার্নেরও ভালোই চাহিদা আছে। সো এই তো হচ্ছে মোটিভেশনাল কথাবার্তা। অ্যান্ড দেন নেক্সট আছে ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডে যেগুলো বললাম এইচটিএমএল সিএসএস, এগুলো আসলে ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ, আর এগুলো হচ্ছে আমাদের এই যে ফ্রেমওয়ার্কগুলো অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, ভিউজেস এগুলো। এগুলো আমাদের লাগবে না। এপিআই এটা লাগবে, যে হোয়াট ইজ এপিআই। সো এপিআইটা আসলে কেউ বলতে পারবেন এপিআইটা কি, কীভাবে কাজ করে? আচ্ছা, কেউ যদি বলতে না পারেন, সো এপিআই হচ্ছে আসলে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। সো আসলে যেটা ফার্স্টেই বলছিলাম যে ফ্রন্ট এন্ড যেটা, যদি লিখি এফিতে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড তো খালি ইউআইটা শো করতেছে, ওর কাছে কোনো ডেটা নাই।
সো ও আসলে ডেটাগুলা কোথায় আছে, ডেটাগুলো আছে আমাদের ডেটাবেসে, ডেটাগুলো আছে আমাদের হচ্ছে আসলে ডেটাবেসে। সো ফ্রন্ট এন্ডে তো ডেটাগুলোকে পাঠাইতে হবে। সো ফ্রন্ট এন্ডে আসলে ডেটাগুলো কীভাবে পাঠায়, এই যে এপিআইয়ের মাধ্যমে আসলে ডেটাগুলো ফ্রন্ট এন্ডে আসে। সো এপিআইয়ের মাধ্যমে আসলে ডেটাগুলো ফ্রন্ট এন্ডে আসে। সো এটার একটা রিয়েল লাইফ পপুলার এক্সাম্পল হচ্ছে যে রেস্টুরেন্টের সিনারিও। সো রেস্টুরেন্টে আসলে তো আমরা গিয়ে হচ্ছে কি মেনু দেখে অর্ডার করি, অর্ডারটা কার কাছে করি, অর্ডারটা মেনলি আমরা হচ্ছে ওয়েটারদের কাছেই অর্ডারটা করি। দেন ওয়েটার হচ্ছে কি কিচেনে হচ্ছে অর্ডারটা নিয়ে যায় শেফের কাছে, শেফ হচ্ছে অর্ডারটা মেক করে আবার ওয়েটারের কাছে প্রোভাইড করে, অ্যান্ড দেন আবার ওয়েটার আমাদের কাছে হচ্ছে অর্ডার বা ফুডটা নিয়ে আসে। সো হেয়ার এই এপিআইটা সেমই। সো ফ্রন্ট এন্ড আসলে এপিআইয়ের কাছে রিকোয়েস্ট করে। সো এটা আসলে এভাবে আঁকি, ফ্রন্ট এন্ড আসলে এপিআইয়ের কাছে ডেটা রিকোয়েস্ট করে যে তুমি আমাকে এই ডেটাটা দাও। সো এপিআই কী করে, আবার ডেটাবেজের কাছে যায় যে আসলে আমাকে এই ডেটাটা ফ্রন্ট এন্ড চাচ্ছে, তুমি আবার দাও। দেন ডেটাবেজ হচ্ছে এপিআইয়ের কাছে ডেটাটা পাঠায় দেয়, দেন এপিআই আবার ফ্রন্ট এন্ডের কাছে ডেটা পাঠায় দেয়। সো জিনিসটা আসলে এভাবে ওয়ার্ক করে। সো দিস ইজ হোয়াট এপিআই ইজ, অ্যান্ড আপনাদের হচ্ছে প্রজেক্টের জন্য একটা এক্সটার্নাল এপিআই ইউজ করতে হবে। সো আপনাদের প্রজেক্টের ইন্টারনালি তো এরকম এপিআই থাকবে অনেকগুলো, আপনাদের একটা এক্সটার্নাল এপিআই থাকতে হবে। সো এক্সটার্নাল এপিআই বলতে যে ডেটাটা আসলে ডেটাবেজে নাই, এটা হচ্ছে থার্ড পার্টি কোথাও থেকে নিয়ে আসবেন। সো এখানে ডেটাবেজের জায়গায় যদি এক্সটার্নাল এপিআইয়ের কথা বলি, সো এখানে হচ্ছে একটা থার্ড পার্টি ডেটাবেজ অর থার্ড পার্টি সামথিং আছে। সো এটার এক্সাম্পল কী হতে পারে, যে লাইক আপনি হচ্ছে গুগলের অথ ইউজ করেন। সো আপনি মানে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে যাই, সো বলে যে গুগলের সাইন আপ উইথ গুগল। সো এই সাইন আপ উইথ গুগলটা আসলে কোত্থেকে আসতেছে, এটা তো আসলে ওই ডেটাবেসটা মানে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন তো গুগল ছাড়া অন্য কারো কাছে নাই। সো আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে গুগলের এপিআইয়ের কাছে রিকোয়েস্ট করবেন, যে গুগলের এপিআইয়ের কাছে রিকোয়েস্ট করবেন, এখানেও থার্ড পার্টি, ডেটাবেসটাও থার্ড পার্টি, এপিআইটাও থার্ড পার্টি। তো ফ্রন্ট এন্ড হচ্ছে একটা থার্ড পার্টি এপিআই কল করবে, যেটা হতে পারে গুগলের এপিআই। দেন গুগলের এপিআই তার ডেটাবেস থেকে গিয়ে ডেটা ফেচ করে এনে আপনাকে হচ্ছে ফ্রন্ট এন্ডে আসলে লগ ইন করাই দিল। সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ এক্সটার্নাল এপিআই। সো আপনাদের হচ্ছে পার পারসন প্রজেক্টের জন্য একটা করে হচ্ছে এক্সটার্নাল এপিআই ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, দেন নেক্সট আমরা হচ্ছে রেস্ট এপিআই। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এপিআই আর কি, এপিআই অনেকগুলো টাইপ অফ। সো এটা একটা আর্কিটেকচার ইউজ করে, এটার নাম হচ্ছে রেস্ট এপিআই। সো এগুলো নিয়ে পড়াশোনা করেন, এগুলা আমাদের তেমন জরুরি না। দেন বেসিক ফরম্যাট এগুলোও লাগবে না। এইচটিটিপি মেথড, সো এটা একটু যদি বলেন, এইচটিটিপি মেথড আছে বিভিন্ন। সো এটা দেখে নেবেন যে পোস্ট একটা এইচটিটিপি পোস্ট মেথড, দেন গেট মেথড, পুট প্যাচ মেথড অ্যান্ড ডিলিট মেথড। সো প্রত্যেকটা আসলে কাজ আছে। সো এইচটিটিপি রিকোয়েস্ট বিভিন্ন টাইপ হয়ে থাকে, এছাড়াও আরও কয়েকটা টাইপ আছে। সো গেট মেথড হচ্ছে আসলে কোনো একটা ডেটা রিড করে, যে এখানে আসলে লেখাই আছে। সো গেট মেথড কোনো একটা ডেটা আসলে ডেটাবেস থেকে রিড করে। পোস্ট হচ্ছে ডেটাবেসে ডেটা স্টোর করে, সো এখানে এই জন্য লিখতেছে ক্রিয়েট। পুট অ্যান্ড প্যাচ মানে পুট একটা মেথড, প্যাচ একটা মেথড। সো এগুলো হচ্ছে ডেটাবেসে ডেটা আপডেট করে, আর ডিলিট হচ্ছে ডেটাবেস থেকে ডেটা ডিলিট করে। সো এগুলো হচ্ছে এইচটিটিপি মেথডস অথবা ভার্বস যেটাই বলেন। সো এইচটিটিপি রিকোয়েস্ট মেথডস। ওকে, সো আমাদের আসলে এমভিসি পার্টটা নাই, এটা লাগবে না। ওকে, সো দেন একটা টার্মিনোলজি আছে ক্যাশ। হ্যাঁ, ক্যাশ এই জিনিসটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি স্টোরেজের মতো কাজ করে। হ্যাঁ, সো কেউ যদি এখানে কি যাওয়া যাবে, সো এখানে যদি এই যে এটা নিয়ে আমরা একটু দেখবো, আবার এটাও আমাদের একটা কন্টেন্ট আছে ডেভ টুল। সো আগেই চলে যাই। সো এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ট্যাবে এই যে কুকিজ, দেন ক্যাশ নামে অনেক কিছু আছে। হ্যাঁ, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ অ্যান্ড সো অন, অনেক কিছু জিনিসপত্র আছে। সো এই যে কুকিজ, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আসলে যে ক্যাশ স্টোরেজ,
এগুলা হচ্ছে যে ক্যাশ বা এই সবগুলাই হচ্ছে একটা পার্ট অফ একটা স্টোরেজ আর কি। সো হয়তো বা ডেটাবেস বাদেও আপনার হচ্ছে একটা এটা হচ্ছে লাইক কি বলবো, যদি আপনারা কম্পিউটার আর্কিটেকচার এই বেসিসে চিন্তা করেন, সো যদি আমাদের মেইন মেমোরি যে হার্ড ড্রাইভটা আছে এখান থেকে তো ডেটা রিড করে আনতে বেশি সময় লাগে, হ্যাঁ। সো হার্ড ড্রাইভের পরে আমাদের কি থাকে, একটা আছে এসএসডি, এটা হচ্ছে আরেকটু মানে আমাদের কি বলবো ফাস্টার, আর যত ফাস্টার হয় সেটার হচ্ছে কি আমাদের মেমোরি সাইজ কমে যায়। সো এইচডিডি দেন আসে এসএসডি, দেন আসে কি আমাদের একদম ক্লোজেস্ট টু হচ্ছে সিপিইউ বা ক্লোজেস্ট টু হচ্ছে সিপিইউ হচ্ছে রেজিস্টার, হ্যাঁ। সো যে রেজিস্টারটা হচ্ছে ওয়ান মানে একদম ক্লোজেস্ট, তো এখান থেকে ডেটা রিট্রিভালের টাইম হচ্ছে সবচেয়ে কম লাগবে, হ্যাঁ। সো এই কনসেপ্টটার জন্য আসলে আমাদের এই ব্রাউজারেও কিছু ইনবিল্ড আসলে স্টোরেজ থাকে। সো ওয়ান অফ দেম ইজ ক্যাশ। সো ক্যাশ থেকে আমরা হচ্ছে আসলে লাইক ক্যাশ ইউজুয়ালি ইউজ হয় স্টোরিংয়ের জন্য, বাট কী টাইপ ডেটা স্টোরিংয়ের জন্য এখানে আসলে মেনলি যে ইমেজগুলো লোড করে আনতে হয়, ইমেজ অথবা যেই ডাটাগুলো বারবার লোড করলে বেশি সময় লাগবে বা যেই ডাটাগুলোর সাইজ হচ্ছে বেশি অ্যান্ড যেগুলোকে আমাদের বারবার লোড করতে হয় সেগুলো আসলে আমরা ক্যাশে স্টোর করে আনি। সো ওয়ান অফ দ্য এক্সাম্পল ইজ আসলে ইমেজ। সো আপনার মনে করেন যে কোনো দারাজ বা যে কোনো একটা ই কমার্স সাইটে গেলে দেখবেন যে প্রথমবার বা ইনকগনিটো মোড দিয়ে যদি যান দেখবেন যে ইমেজগুলো লোড হইতে একটু টাইম লাগবে বেশি, যদিও ওটা অপটিমাইজ করা খালি চোখে আপনারা দেখবেন না, কিছু টুল আছে ওগুলো দিয়ে চেক করা যায়, বা যারা আসলে কোড করে ওভাবেই কোড করে যে আসলে আমাদের যেন কি বলে লোডিং টাইম সবচেয়ে কম হয়। হুম। সো ওরা কি করে যে ফার্স্টবার যখন লোড করে, সো ও চেক করে যে কোন ডেটাগুলো আমাদের বারবার লোড করতে হবে। সো ও হচ্ছে ইউজুয়ালি আমরা ইমেজগুলাই, সো ইমেজগুলো আসলে আমরা ক্যাশে স্টোর করে রাখি যেন বারবার মানে আমাদের কল করা না লাগে, ইজিলি আমরা তাড়াতাড়ি স্টোর করতে শো করতে পারি। অ্যান্ড কুকিজও সেম, বাট কুকিজ হচ্ছে আমরা হইতেছে কিছু ডেটা স্টোর করে রাখি। কুকিজ হচ্ছে লাইক ক্যাশটা আসলে ফাস্টার রিট্রিভালের জন্য, বাট কুকিজটা আসলে ফাস্টার রিট্রিভালের জন্য না, এগুলো হচ্ছে আসলে এই ডেটাগুলো আমাদের বারবার মানে এটা হচ্ছে একটা ডেটা স্টোর করে রাখা। সো লাইক কুকিজ কী টাইপ ডেটা হইতে পারে, আপনাদের হচ্ছে স্পেসিফিক ইউজার আইডি, লাইক আপনারা মনে করেন যে দারাজে গেলে আপনাদের রিকমেন্ডেড ফর ইউ এরকম কিছু জিনিসপত্র আসে। সো এটা আসলে কোত্থেকে আসে, সো আপনাদের যখনই একবার লগ ইন করবেন আপনাদের একটা ইউজার আইডি দিবে, দারাজ একটা ইউজার আইডি দিবে, অ্যান্ড এই ইউজার আইডিটা আপনার যেমন হচ্ছে আপনাদের ব্রাউজারেও স্টোর হইতেছে, আপনার ব্রাউজারেও সেভ করা থাকে, আবার হচ্ছে দারাজের যে ডেটাবেজ আছে সেখানেও স্টোর করা থাকে, দারাজের যে ডেটাবেজ আছে সেখানেও স্টোর করা থাকে। সো নেক্সট টাইম আপনি যখন লগ ইন করবেন তখন হচ্ছে এই ইউআইডির বেসিসে ওরা হচ্ছে ট্র্যাক করে সব কিছু, যে কোথায় ক্লিক করতেছেন, কোন প্রোডাক্টটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, এই সব কিছুই স্টোর করা থাকে। সো ওরা হইতেছে ওই বেসিসে মানে আপনার ইউআইডি বেসিসে হচ্ছে ফার্স্টে হচ্ছে ব্রাউজার থেকে ইউআইডিটা ফেচ করবে, ফেচ করে হচ্ছে দারাবেজের ডেটাবেজে গিয়ে আপনার ইউআইডির বেসিসে আপনি যেই প্রোডাক্টগুলো আসলে প্রিভিয়াসলি দেখছেন বা আপনার মানে কী বলবো ক্লিকিং বিহেভিয়ার বা ক্লিকিং প্যাটার্ন, এগুলা বেসিস করে আপনার হচ্ছে রিকমেন্ডেড ফর ইউ এই ধরনের জিনিসগুলো আসলে শো করে। তো এই যে কুকিজ যেটা এটা হচ্ছে একটা ইউআইডি মানে ইউআইডি এই ধরনের জিনিসগুলো আমরা স্টোর করে রাখি, হ্যাঁ। দেন সিমিলারলি হচ্ছে সেশন স্টোরেজ, এখানেও হচ্ছে এই যে ইউআইডির মতো এই জিনিসপত্রগুলোই স্টোর করি, অ্যান্ড লোকাল স্টোরেজও হচ্ছে এরকম। অ্যান্ড সেশন অ্যান্ড লোকাল স্টোরেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে সেশনটা হচ্ছে একটু একটু পরেই আসলে ডিস্ট্রয় হয়ে যায়, লাইক সেশনে একটা টাইম দেওয়া থাকে, সেশন দেন কুকিজ এগুলো একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমটা পরে অটোমেটিক এরা ডিস্ট্রয় হয়ে যায়। অ্যান্ড লোকাল স্টোরেজ আসলে ওরকম টাইম দেওয়া থাকে না, এটা আনটিল আমরা যতক্ষণ নিজেরা ডিলিট করতেছি বা ডিস্ট্রয় করতেছি ততক্ষণও হচ্ছে থেকে যায়। হুম। তো এতটুকু কারো কোনো কনফিউশন? No, sir. ওকে, দেন ইউআই মিনস আসলে ইউজার ইন্টারফেস, যে এই যে সব কিছু দেখাচ্ছে এগুলোই হচ্ছে ইউজার ইন্টারফেসের পার্ট, অ্যান্ড ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউআই অ্যান্ড ইউএক্সের একটা ডিফারেন্স হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এই যে ইউজার ইন্টারফেসটা, অ্যান্ড ইউএক্স হচ্ছে যে এই পেজটা ইউজ করে আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম হইতেছে। লাইক যদি জিনিসটা এরকম হইতো যে এক্সপিরিয়েন্স মিনস আসলে যে এই বাটনের সাইজটা এতই বড় যে আমি এই কন্টেন্টগুলো দেখতে পারতেছি না, হ্যাঁ, বা বা হচ্ছে যে লাইক এখানে যেমন
এইখানে আমরা এডিট করতে পারতেছি, বাট যদি গুগল স্লাইড এমন একটা অপশন করে দেয় যে তুমি একবারই এডিট করতে পারবা, সো একবারই বানাইতে পারবা, এরপরে হচ্ছে আর জীবনেও হচ্ছে ওই স্লাইডটা এডিট করতে পারবা না। সো এটা আসলে কি হচ্ছে যে আমাদের আসলে গুগল স্লাইড ইউজ করার এক্সপিরিয়েন্সটা নষ্ট হচ্ছে। তো এই টাইপ জিনিসটা হচ্ছে আসলে ইউজার এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইউআইটা হচ্ছে এই যে লাইক এই যে পুরো ইন্টারফেসটা। সো এটাও বাজে হইলে লাইক এটা যদি একবার লাল হইতো, এটা নীল হইতো, সো তখন হচ্ছে ইউজার ইন্টারফেসটা বাজে, আর ইউজার এক্সপিরিয়েন্স বাজে, যেটা হচ্ছে আমরা কোনো একটা কাজ ঠিক মতো করতে পারতেছি না। প্লাগ ইন আপনাদের লাগবে না। দেন গিট হাব নিয়ে আমাদের একটা আলাদা লেকচারই আছে। সো এটা আসলে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা আপনাদের আসলে মেনটেন করতে হবে। সো গিটটা আসলে যদি একটু ধারণা দিয়ে দিই, সো লেকচারের আগেই, সো গিটটা হইতেছে আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি, সো ওইটারই একটা পার্ট, মানে ওইটারই একটা সর্ট অফ কি বলবো এক্সাম্পল। সো গিটে আসলে আমরা সবগুলো কোড স্টোর করে রাখি। সো এই স্টোর করার জন্য আসলে আমাদের যে বিভিন্ন ধরনের আসলে এই যে যদি একটা এক্সাম্পলই দেখাই, সো এই যে গিটহাবের মধ্যে দেখবেন বিভিন্ন রিপোজিটরি আছে। সো এগুলো হচ্ছে এক একটা আসলে লাইক মানে গুগল ড্রাইভের ফোল্ডারের মতো, হ্যাঁ। সো আপনাদের এই যে মনে করেন এই যে 470 প্রজেক্ট, এটাতে যাই, সো এখানে দেখবেন যে বিভিন্ন আসলে এই যে বিভিন্ন ফোল্ডার আছে, কোড আছে, হ্যাঁ। সো যে কোড আছে, এই কোডগুলো আসলে পুশ করে রাখা আছে এখানে। সো আপনারা কি করবেন, সো আপনাদের হচ্ছে যে মাল্টিপল পারসন যখন কাজ করবেন, এখানে হচ্ছে একটাই আপনাদের এরকম একটা রিপোজিটরি হবে, 471 প্রজেক্ট অর সামথিং, একটাই রিপোজিটরি হবে। সো এই রিপোজিটরির আন্ডারে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ হবে। সো এই যে এখানে আমাদের হচ্ছে একটাই ব্রাঞ্চ, আর আপনাদের বিভিন্ন ব্রাঞ্চ হবে। সো এক একজন হচ্ছে এক একটা ব্রাঞ্চে কাজ করে এই মেইন ব্রাঞ্চে কোডটা পুশ করবেন। সো হয়তো অনেক কিছুই বুঝেন না এখানে, বাট গিটের মেন ধারণা হইতেছে যে আসলে একটা রিপোজিটরি লাইক স্ট্রাকচার ইউজ করে, অ্যান্ড ইউজ করে হচ্ছে আমরা কোডগুলো আসলে এখানে রেখে দিই। সো প্রজেক্ট বেসিকে আসলে এই পর্যন্তই। এত প্রজেক্ট বেসিকে কারো কোনো লাইক কনফিউশন? ওকে, প্রজেক্ট বেসিকে যদি কারো কোনো কনফিউশন না থাকে, দেন নেক্সট আমাদের যে লাইক একটা ছোট টুল দেখবো, যেটা হচ্ছে ক্রোম ডেভ টুল, বা এটা হচ্ছে অলরেডি অনেকে দেখছেন। এই যে আমি একটু আগে যে জিনিসটা বের করছি, যে ডেভ টুল, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ডেভ টুল আর কি। সো ক্রোম মিনস আসলে যে ক্রোম ব্রাউজারের ডেভ টুল, বাট একই জিনিস এটা। সো এখানেও সেম। আচ্ছা, আমরা ক্রোমেই ওপেন করি তাহলে। সো এই যে ইন্সপেক্ট করে যেটা বের করা হয়, যে ইন্সপেক্ট করে যে জিনিসটা বের করা হয় সেটা। সো চাইলে google.com, সো এটা হচ্ছে আপনাদের ডকটা। এই ডকে আসলে অনেক কিছুই বলা আছে, এটা চেক করেন যে অনেক কিছু আসলে এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। সো আমি জাস্ট যেগুলো আপনাদের প্রজেক্ট বিল্ড করার জন্য লাগবে সেগুলাই জাস্ট একটু লাইক গো থ্রু করব, যে কোনটা দিয়ে কি করা যায়। সো বেসিক্যালি এটার উপরে কোনো আপনাদের অ্যাসাইনমেন্ট নাই। যেমন হচ্ছে ফার্স্টে যেটা পড়ানো হয়েছে, ফার্স্ট দিন যেটা পড়ানো হলো ফিচার, আপনাদের কি বলে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো দেন আপনার হচ্ছে সেটার উপর প্রজেক্টের একটা অ্যাসাইনমেন্ট ছিল, হ্যাঁ। সো দেন আজকে পড়ানো হচ্ছে ক্রোম ডেভ টুল, সো এটার উপরে কোনো অ্যাসাইনমেন্ট নাই। নেক্সট দিন আপনাদের পড়ানো হবে ফিগমা, এটা হচ্ছে আসলে ইউআই ডিজাইনিং একটা টুল, সেটার উপরে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, হ্যাঁ। সো এটার উপরে অ্যাসাইনমেন্ট হবে। দেন নেক্সট দিন আপনাদের পড়ানো, তারপরের দিন পড়ানো হবে এপিআই ডেভেলপমেন্ট, একটু আগে যে এপিআই পড়াইলাম। সো এটার হচ্ছে এগুলোর কোডিং টোডিং বা দেখানো হবে। সো এপিআই ডেভেলপমেন্ট, এটার উপরেও অ্যাসাইনমেন্ট আছে, হ্যাঁ। এটার উপর আসলে অ্যাসাইনমেন্ট নাই তেমনভাবে, বাট এটা হচ্ছে যখন আমরা প্রজেক্টগুলো আসলে বিল্ড করি তখন আমাদের ডেভ টুল আসলে অনেকভাবে কাজে লাগে। সো সেটা কিভাবে কাজে লাগে সেটাই আমরা একটু চেক করব। তার আগে হচ্ছে সবাই ডকটা একটু খুলে একটু গো থ্রু করেন 2 মিনিট, যেখানে আসলে জিনিস কি কি আছে। দেন আমি শুরু করতেছি।
আচ্ছা আমরা আবার যদি রিজিউম করি, সো ওকে, সো ক্রোম ডেভ টুল যেটা বলতেছিলাম, সো এটা হচ্ছে আসলে এই যে কোনো একটা সাইটে গিয়ে, যেমন আমি google.com-এ যে আপনার যে ক্রোম যে ব্রাউজারটা আছে এখানে জাস্ট ইন্সপেক্টে ক্লিক করলে আপনাদের এরকম একটা ট্যাব আসে। হ্যাঁ, সো আপনারা অনেকে এটা ইউজ করছেন, লাইক অনেকে ছোটোবেলায় আসলে আমরা কি করতাম, এই যে google.com-এর জায়গায় নাম চেঞ্জ করে আচ্ছা, সো আমরা যদি শুরু করি আবার, লাইক এখানে হচ্ছে যে আপনাদের যেমন যে কোনো একটা সাইটে গিয়ে google.com-এ যে আমি হচ্ছে এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেলে হচ্ছে এই ধরনের একটা আসলে ট্যাব ওপেন হয়। সো এই ট্যাবটা আসলে অনেকে আপনারা ইউজ করছেন হয়তো ছোটোবেলায়, যে এখানে হচ্ছে কোনো একটা লাইক কন্টেন্ট চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, সো এটা দেখছেন, সো সেটাতেও আসবো আমরা। তো ফার্স্ট অফ অল এই ক্রোম ডেভ টুলটা আসলে ইউজ করা হয় কেন, যে যখন আপনি কোনো একটা ওয়েবসাইট আসলে ডেভেলপ করবেন, সো এটা আসলে ওয়েবসাইটের রেসপেক্ট এই পুরো জিনিসটা আসলে আসতেছে। সো কেউ যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে থাকেন, তার আসলে এটা তেমন ইউজ আসবে না, বাট অনেকগুলোরই আসলে ওয়েব ভার্সন করা যায়, সো তখন আবার ইউজ করা যায়। সো নেটিভ থেকে আসলে ওয়েব ভার্সন মোবাইল অ্যাপ করা যায়, সো তখন আবার এটা কাজে লাগবে। তো এখানে আসলে কি থাকে যে অন দ্য গোতে যদি আমি কোনো একটা আমাদের প্রজেক্টের কিছু একটা চেঞ্জ করি, সেটা আসলে দেখার জন্য আমাদের ক্রোম ডেভ টুলটা ইউজ করা যায়। সো যেমন যে এটা হচ্ছে আমাদের এলিমেন্ট ট্যাবটা, সো অনেকেই এই এলিমেন্ট ট্যাবের সাথে আসলে কাজ করছেন, যে যেমন এখানে একটা সিলেক্ট টুল আছে। সো সিলেক্ট টুল নিয়ে আমি যদি আমাদের পেজের উপরে হোভার করি, তাহলে হচ্ছে দেখবেন যে এই যে লেফট সাইডে আমাদের কোড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এই কোডগুলো আসলে এইচটিএমএল কোড। সো এখানে আসলে এইচটিএমএল কোডটা থাকে। সো মনে করেন যে এই যে গুগল অফারড ইন, হ্যাঁ, এই লেখাটা চেঞ্জ করে আমি কিছু একটা করতে চাই। সো এখানে হচ্ছে এই যে আমার, যখন আমি এটা এনে এখানে ক্লিক করছি, সো আমার এই জায়গাটা হাইলাইট হয়ে গেছে। সো আমি জাস্ট গুগলের জায়গায় যদি ইয়াহু লিখে দিই, সো এখন দেখেন এখানে আমার চলে আসছে কি ইয়াহু অফারড ইন। সো এটা অনেকে আমরা ছোটোবেলায় এটা এখানে আর কি চেঞ্জেস আনছি, চেঞ্জেস আনি এরকম করছি। সো এটা করে আসলে লাভ কি হয়, যে অন দ্য গোতে আসলে চেঞ্জ আসলে আমাদের কীরকম হবে, যে ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিলটা কীরকম হচ্ছে সেটা দেখা যায়। সো এখানে যেমন কন্টেন্টের লেখা চেঞ্জ করা যায়, তেমনি আসলে আমাদের স্টাইলও চেঞ্জ করা যায়। সো মনে করেন এখানে থেকে হচ্ছে স্টাইলগুলো দেখতে পারবেন, যে এখানে এই যে স্টাইলস, সো কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করলে যে স্টাইলস চলে আসছে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে এক একটা সিএসএস। সো সিএসএস আসলে চেঞ্জ করলে ইজি না, কারণ এক একটার সাথে অনেকগুলো আসলে ডিপেন্ডেন্সিস জড়িত। সো আই গেস চেঞ্জ করলেও এটা ইজিলি চেঞ্জ হবে না, ট্রাই করতে পারি। সো এই যে হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে, যে কালার দেখেন এখানে হচ্ছে যে ইয়াহু লেখাটা কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো আগে যেটাই ছিল এখন হচ্ছে যদি ইয়ালো করতে চাই, এই যে ইয়ালো হয়ে যাচ্ছে। সো এটা করে লাভ কী হলো, যে আমার আসলে এটা চেঞ্জ করলে সাথে সাথে দেখতে কীরকম হচ্ছে, আমার জাস্ট কোডে গিয়ে চেঞ্জ করা লাগতেছে না, আমি ব্রাউজার থেকে ডিরেক্ট চেঞ্জ করতে পারতেছি। এটা আমার লাভ হচ্ছে। সো আমি যদি আবার রিলোড করে দিই, তাহলে এই সব কিছু চলে যাবে। তো এখন আবার google.com অন্যরকম দেখাইতেছে, তো চলে গেছে, যা চেঞ্জেস আনছিলাম সব কিছু চলে গেছে। তো এটা আসলে আমাদের এলিমেন্ট ট্যাবে এখানে এতটুকুই লাগে আপনাদের ডেভেলপমেন্টের জন্য। এখানে আরও অনেক কিছু আছে, যে লেআউট, দেন হচ্ছে ইভেন্ট লিসেনার, এগুলো তেমন লাগবে না আপনাদের, এগুলো আসলে আরও একটু লাইক কমপ্লেক্স বা কমপ্লেক্স জিনিসপত্র করার জন্য লাগে। দেন এখানে দেখবেন কনসোল, সেকেন্ডটা হচ্ছে কনসোল। সো এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, এলিমেন্টসটা না লাগলেও আপনাদের কনসোল অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। এই কনসোলটাতে আসলে কি হয়, এই কনসোলটা বেসিক্যালি লাইক এই যে কেউ যদি জাভাস্ক্রিপ্টের সাথে ফ্যামিলিয়ার থাকেন, জাভাস্ক্রিপ্টে আসলে প্রিন্টটা হচ্ছে console.log দিয়ে আমরা দেখি। হ্যাঁ, সো এই কনসোলটা আসলে এই যে এটাই, সো এটা টার্মিনালের মতো কাজ করে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট কোডও রান করতে পারি। সো আমি যদি একটা জাভাস্ক্রিপ্ট কোড এখানে লিখি, যে মনে করেন এখানে x=5 অ্যান্ড দেন y=6, সো console.log x প্লাস, সো এন্টার দিলে দেখবেন এখানে 11 এই লেখাটা চলে আসতেছে। সো এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড রান করা যায় ডিরেক্ট, এখানে পাইথন রান করা যায় না বা অন্য কোনো কোড রান করা যায় না। এটার একটা রিজন হচ্ছে যে আমাদের যত ব্রাউজার আছে সব কিছুই আসলে জাভাস্ক্রিপ্ট বেজে, আসলে ওর একটা যে ইঞ্জিনটা আছে সে হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেজে কাজ করে।
সো আমাদের যে সব কিছু আর্কিটেকচারটা আসলে জাভাস্ক্রিপ্টের বেজে কাজ করে দেখি এখানে আসলে আমরা ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট রান করতে পারি। অ্যান্ড এখন কারেন্টলি মোস্ট অফ দ্য পপুলার আর কি ওয়েব মানে ইউআই মানে কী বলবো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসি করা, যেমন রিয়্যাক্ট, তারপরে ভিউজেস, অ্যাঙ্গুলার, এসব কিছুই জাভাস্ক্রিপ্টের আর কি। সো আপনাদের এটা কেন লাগবে যে যখনই আপনারা একটা প্রজেক্ট বানাবেন, সো এখানে দেখবেন অনেক লগ আসে আর কি। সো অনেক লগ আর কি এখানে চলে আসে। দেখি একটা ট্রাই করি। সো কোনো একটা লগ আসলে আসতেছে না। আচ্ছা, আসা ওটা আসবে না। তো মনে করেন কোনো একটা ইস্যু হয়েছে আপনাদের, লাইক অনেক সময় যে কোড আসলে তো এআই দিয়ে করবেন, সো সবাই আর কি চ্যাট জিপিটি ইউজ করে করলেন, করার পরে সবই ঠিক আছে, সকালে উঠে দেখবেন যে আসলে কোড চলতেছে না। এটা হয়, সবারই হয়। সো কোড চলতেছে না, সো আসলে কি হয়, সো কোড না চলার অনেক রিজনই থাকতে পারে। দেখবেন যে ফ্রন্ট এন্ডও চলতেছে, ব্যাক এন্ডও সেপারেটলি চলতেছে, বাট আসলে পুরো পেজ হচ্ছে সাদা হয়ে আছে বা কালো হয়ে আছে, মানে কোনো কন্টেন্টই আসতেছে না। তো আপনি চ্যাট জিপিটিকে দিলেন, সবই দেখলেন, বাট কিছুই হইতেছে না, ও কোনো রিজলভ দিতে পারতেছে না। সো বেসিক্যালি এখানে দেখবেন এই কনসোলে যদি আসেন, এখানে দেখবেন যে অনেক আসলে ইরর থাকে। সো ইররগুলো আসলে কনসোলে চলে আসে ডিরেক্টলি। সো হয়তো বা আপনি এই যে কনসোলের যে ইররটা আছে সেটা পরে হইতেছে আপনি রিজলভ করতে পারলেন, বা আপনি চ্যাট জিপিটিকেও যদি এই কনসোলের ইররটা দেন, সে তখন বুঝতে পারবে যে আচ্ছা তাহলে ইররটা এখানে, সো আমি এভাবে আসলে রিজলভ করতে পারি ইররটা। সো কনসোল আপনাদের যে ইম্পর্ট্যান্ট কাজ যে হচ্ছে যে এখান থেকে ইররগুলো ফাইন্ড আউট করা, ফাইন্ড আউট করে সেটা রিজলভ করা আসলে। সো কনসোল আপনাদের এই কাজে লাগবে। দেন সোর্স এত ইম্পর্ট্যান্ট না, নেটওয়ার্ক ট্যাব হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো এই যে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যে বললাম, সো এপিআই যে ইউজ করবেন, সো এপিআইয়ের যে কলগুলা সেটা হচ্ছে এই নেটওয়ার্ক ট্যাবে আসবে। সো নেটওয়ার্ক ট্যাবে গিয়ে এই যে ফেচ স্ল্যাশ XHR এটাতে ক্লিক করলে, যদি আগেরগুলা কেটে দিই, এখন যদি পেজটাকে আমি রিলোড দিই, সো দেখবেন যে এই যে gmail.com-এ গেলে, সো এতগুলা সে এপিআই কল করতেছে। সো ফেচ স্ল্যাশ XHR এগুলো হচ্ছে এপিআই কল, অন্যগুলো হচ্ছে এপিআই কল না। তো এগুলো হচ্ছে এপিআই কল। সো যদি একটা এপিআই কলের ভিতরে যাই, যে হ্যাঁ এটা ফার্স্টেরটাতেই যাই, এটা দেখেন একটা ইউআরএল এ রিকোয়েস্ট করতেছে। সো এটা হচ্ছে আমাদের ইউআরএল রিকোয়েস্ট। দেন হচ্ছে আমরা যে এইচটিটিপি মেথড দেখছিলাম যে গেট পোস্ট, সো এখানে দেখবেন যে আমাদের রিকোয়েস্ট মেথডটা হচ্ছে গেট। সো এখান এই এপিআই থেকে ও হচ্ছে কিছু একটা গেট করতে চাচ্ছে। সো দেন আরও অনেক কিছু আছে যে রেসপন্স হেডার্স। সো এখানে অনেক কিছু আছে যে কেউ যদি 421 করে আসেন, সো এগুলো ওখানে রেসপন্স হেডারে কী কী আছে এগুলো বুঝবেন। দেন আর কি থাকে, এই তো এই জিনিসগুলো থাকে। সো এটা আপনাদের কেন লাগবে, লাইক আপনারা হচ্ছে যে এপিআইগুলো বিল্ড করবেন বা আপনাদের প্রজেক্ট যে বিল্ড করবেন, এই প্রজেক্টে হচ্ছে যে এপিআইগুলো আসলে কল হচ্ছে নাকি ঠিকমতো এখান থেকে দেখা যায়। লাইক আপনাদের স্ট্যাটাস কোড থাকে, যেমন 200 স্ট্যাটাস কোড হচ্ছে ওকে, দেন হচ্ছে আপনাদের মনে হয় এইচটিটিপি স্ট্যাটাস কোড 400 লেভেলেরগুলো হচ্ছে ইরোর, 400 অথবা 500 লেভেলেরগুলো। দেখি তো এইচটিটিপি রিকোয়েস্ট কোডস, ও 500, 400 অ্যান্ড 500 লেভেলেরগুলো হচ্ছে আর কি বাজে। তো এখানে দেখেন, সো এখানে যে লাইক 100 লেভেলেরগুলো হচ্ছে ইনফরমেশনাল, সেকেন্ডটা হচ্ছে 200 লেভেলেরগুলো হচ্ছে সাকসেস, দেন 300 লেভেলেরগুলো হচ্ছে রিডাইরেকশন, 400এরগুলো হচ্ছে ক্লায়েন্ট ইরোর। হ্যাঁ, এই যে ক্লায়েন্ট ইরোর, এটা হচ্ছে 400 লেভেলেরটা ক্লায়েন্ট সাইডের ইরোর, আর এটা হচ্ছে সার্ভার সাইডের ইরোর। সো যদি কোনো একটা এপিআই ঠিকমতো কাজ না করে, দেখবেন যে আপনাদের 500 অথবা 400 লেভেলের ইরোর দিচ্ছে। সো এটা দিয়ে আপনাদের লাভটা কি আসলে, সো এখান থেকে আসলে বুঝতে পারবেন যে এপিআইটা ঠিকমতো কাজ করতেছে নাকি করতেছে না। সো অনেক কথাই বললাম। সো এতটুকু কারো কোনো কোশ্চেন বা বুঝতে কোনো সমস্যা হয়েছে নাকি একটু বলেন। ওকে, ধরে নিচ্ছি বুঝছেন। দেন পারফরমেন্স ট্যাবেও নেক্সট ট্যাব হচ্ছে পারফরমেন্স, এটাতে লাগে না। মেমোরি ট্যাবও লাগে না।
যেটা বলছিলাম অ্যাপ্লিকেশন ট্যাব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনারা যদি লোকাল স্টোরেজ অথবা সেশন স্টোরেজে কোনো একটা ইনফরমেশন স্টোর করে রাখেন, সেগুলো আসলে কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে, হ্যাঁ। সো লোকাল স্টোরেজ অথবা সেশন স্টোরেজে যদি কোনো যে কি ভ্যালু পেয়ারে থাকে, সো কোনো একটা ইনফরমেশন যদি স্টোর করে রাখেন, সো সেটা কি ঠিক মতো স্টোর হচ্ছে নাকি সেটা আসলে চেক করবেন কোত্থেকে, এই যে অ্যাপ্লিকেশন ট্যাবে এসে এখানে জাস্ট এরকম থাকে। সো কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে বা স্টোর করতে হয়। সো এই যে কারেন্ট পেজ সামথিং ডেটা, সো এখানে হচ্ছে জিমেল সামথিং সামথিং, এটা আসলে ওরা বুঝতে পারবে যে লোকাল হচ্ছে ইএন, এটা হচ্ছে আর কি ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ। সো এগুলো হচ্ছে ওরা স্টোর করে রাখে। সো আপনাদেরও যখন স্টোর করে রাখবেন, সো এখানে এসে চেক করতে হবে যে ঠিকমতো স্টোর হলো নাকি। সো এটা হচ্ছে আপনাদের ক্রোম ডেভ টুলের কাজ এখানে এই পার্টটায়। দেন লাস্টলি, এতক্ষণ যদি না শুনে থাকেন এই পার্টটা শুনেন, এটা মানে পরে আর বলা হবে না। লাইক এটা হচ্ছে, এটাতে আপনাদের মার্কস থাকে। সো কোথায় মার্কস থাকে আপনাদের প্রজেক্টের, এটা পরে আর বলবো না, হ্যাঁ। যে প্রজেক্টের রিপোর্টে আসলে আপনাদের একটা পারফরমেন্স অ্যাড করতে হয়, সেটা হচ্ছে লাইট হাউসের একটা পারফরমেন্স অ্যাড করতে হয়, হ্যাঁ। সো লাইট হাউসে পারফরমেন্স অ্যাড করতে হয়। সো সেটা কিভাবে অ্যাড করা যায়, সো জাস্ট এই লাইট হাউসে গিয়ে অ্যানালাইজ পেজ লোড, হ্যাঁ। সো ওয়ান্স ফর আসলে এটা ও অ্যানালাইজ করে, সো অ্যানালাইজ করে একটা রেজাল্ট দেয়। সো ওয়ান্স ফর আসলে মোবাইল ডিভাইস অ্যান্ড ওয়ান্স ফর আসলে ডেস্কটপ। সো এই দুইবার এটা হচ্ছে পারফরমেন্স করলে ও হচ্ছে একটা স্কোরের মতো দেয়। সো দেখি একটা স্কোর দিবে এটা শেষ হয়ে গেলে। সো এই দুইটা স্কোরের স্ক্রিনশট আসলে আপনাদের যে ফাইনাল যে প্রজেক্টের রিপোর্টে ওখানে অ্যাড করতে হয়, অ্যান্ড এটার উপরে আসলে মার্ক থাকে। সো তখন মানে ভুলে গেলে আর মার্কটা পাবেন না। সো এটা যতই খারাপ হোক সমস্যা নেই, তো এটা যদি জিরোও আসে তাও সমস্যা নেই, বাট এটা অ্যাড করতে হবে। সো ভালো আসলে যে ভালো সেটা না, আর খারাপ মানে খারাপ আসলেও যে এটা দিবেন না সেটা না, এটা দিতে হবে, অ্যাড করতে হবে। সো আরেকটা জিনিস যেটা বাদ চলে গেছে, সো এখানে এলিমেন্টস ট্যাবে দেখবেন আসলে এই যে এই সিলেক্টের পাশে আরেকটা আইকনের মতো আছে, এটা হচ্ছে ডিভাইস আর কি, হ্যাঁ। সো এটা দিয়ে কি করা যায়, সো আপনাদের যে পেজটা আছে সেটা আসলে রেসপন্সিভ হইতে হবে। এখন রেসপন্সিভ মিনস আসলে যে যেমন আমরা ডেস্কটপের জন্য যদি বানাই, সো ডেস্কটপের জন্যই আসলে ইউজুয়ালি সবার মানে লেআউটটা সুন্দর হয়, বাট আপনাদের সব ডিভাইসের জন্য রেসপন্সিভ বানাইতে হবে। যদি আমি যে আইফোন 14 প্রো ম্যাক্সে দেখি, তাহলেও যেন আমাদের এই যে সুন্দর লেআউটটা সুন্দর হয়, হ্যাঁ। দেন সিমিলারলি যদি স্যামসাং গ্যালাক্সি ট্যাবের জন্য দেখি, যে আইপ্যাড মিনি ট্যাবের জন্য দেখি, তো ওদেরটা যেমন সুন্দর সব ডিভাইসের জন্য, তো আপনাদের যে ওয়েবসাইটটা বানাবেন যা বা যেটাই বানান সেটা হচ্ছে সব ডিভাইসের জন্য যেন রেসপন্সিভ হয়। অ্যান্ড রেসপন্সিভ মিনস হচ্ছে আসলে স্ক্রিন সাইজটা যতই ছোট বা বড় হোক, আমার হচ্ছে কন্টেন্টগুলো সব ঠিকঠাক থাকবে। লাইক এই যে এআই পাওয়ার এটা যেন এখানে না চলে আসে, দেন এই বাটনটা যেন এখানে না চলে আসে। সো রেসপন্সিভ না হলে আসলে এই প্রবলেমগুলো হয়। তো এটা আসলে আপনার এলিমেন্টস ট্যাবে গিয়ে বিভিন্ন ডিভাইস সেট করেও দেখতে পারেন, বা চাইলেই যে এখানে রেসপন্সিভ নামে আরেকটা ট্যাব আছে, সো এটা দিয়ে ড্র্যাগ করলেও বাইর হয়। যেমন হচ্ছে দেখেন এত ছোট করলে লেখাগুলো রেসপন্সিভ আসতেছে না। সো এটা হচ্ছে ঠিকই আছে, কারণ লাইক এত ছোট কোনো স্ক্রিন সাইজ নাই। হুম তো একটা আপনারা দেখে নেবেন যে কোন স্ক্রিন সাইজের জন্য, যেমন এটা ঠিক আছে, এই স্ক্রিন সাইজের জন্য ঠিক আছে। সো আপনাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হইতে হবে আর কি। সো এতটুকু, কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার লাইট হাউস পারফরমেন্সের ওইটা কি মানে পুরা ওয়েবসাইটটার পারফরমেন্স কাউন্ট করে নাকি একটা পেজের? ওরা হচ্ছে পুরো ওয়েবসাইটের পারফরমেন্সটাই কাউন্ট করে ফেলে, এটা অটোমেটিক আচ্ছা। করে আর কি। সো মানে আপনাদের আর একটা একটা করে করতে হবে না, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আজকের আসলে কন্টেন্ট আমাদের এ পর্যন্তই।